বারেন্দ্রী হলো বেসিক্যালি উত্তরবঙ্গ, ঠিক আছে, উত্তরবঙ্গকেই বারেন্দ্রী বলা হচ্ছে। দেখতে পাচ্ছ আশা করি বোর্ড? ম্যাম ক্যামেরাটা একটু নিচে করুন, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি এবার। বারেন্দ্রী বা উত্তরবঙ্গ, বারেন্দ্রী বা উত্তরবঙ্গ দখল করেছিল দিব্য বা দিব্যক, ঠিক আছে। এবং এই বারেন্দ্রী বা উত্তরবঙ্গ দখল যে করেছিল, এখানে কিন্তু খুব শক্তিশালী একটি স্বাধীন রাজ্য তিনি গঠন করেছিলেন এবং জনসাধারণের কাছেও দিব্য ছিল অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন দিব্য। দিব্য বেসিক্যালি কে ছিলেন আমি আগের দিন তোমাদের লেকচারে বলেছিলাম যে তিনি কিন্তু কে ছিলেন, কেউ বলতে পারবে? আমি বলেছিলাম আগের দিনের ক্লাসে সুশোভন গার্গী। ম্যাম বলবো? হ্যাঁ বলো। দিব্য বা দিব্যক ছিলেন রাজকর্মচারী। কার আন্ডারে কাজ করতেন, কার শাসনকালে? তৃতীয় মহিপাল। রাইট। আচ্ছা মিউট করে দাও। আচ্ছা, এইবার বারেন্দ্রী দখল করার ফলে পালদের কর্তৃত্ব কিন্তু লুপ্ত হয়েছিল এবং আমি যেটা বললাম তিনি জনসাধারণের কাছে প্রচন্ড জনপ্রিয়, খুব জনপ্রিয় একজন লিডার ছিলেন। হ্যাঁ, এবার দিব্য বা দিব্যক আগের দিনে আমি বলেছিলাম, তোমরা ছিলে না, অনেকে জানো না, তিনি ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের মানুষ। কোন সম্প্রদায়? কৈবর্ত সম্প্রদায়, কৈবর্ত সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে, কৈবর্ত। হ্যাঁ, কৈবর্ত সম্প্রদায় বেসিক্যালি কাদের বোঝাচ্ছে এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতবিরোধ, সব পড়ে যাচ্ছে, মতবিরোধ ছিল বা আছে। প্রফেসর ডিসি সরকার, প্রফেসর ডিসি সরকার বলেছেন যে বেসিক্যালি কৈবর্তরা কিন্তু চাষি নয়, দে ওয়্যার নট দ্য ফার্মার। তাহলে তারা কি? তারা বেসিক্যালি দে ওয়্যার জেলে, ঠিক আছে। তাহলে তারা কেউ কিন্তু চাষি নয়, তারা জেলে। তো পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন এই দিব্য বা দিব্য। তাহলে তারা কারা ছিল? তারা বেসিক্যালি ছিল জেলে সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, এবং বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন কৈবর্ত বিদ্রোহের নেচার নিয়ে। তো যা আমি আগের দিনের লেকচারে বলেছিলাম, তোমরা তো আসনি তাই জানো না, সব থেকে গ্রহণযোগ্য যেটা সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রচিত দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত। এই সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত এই গ্রন্থে কিন্তু এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে। তো সন্ধ্যাকর নন্দীর বাবা বেসিক্যালি ছিলেন রামপালের আমলে, তিনি ছিলেন সামরিক বিভাগের মন্ত্রী। ফলে তার রচিত গ্রন্থই অনেক বেশি গ্রহণযোগ্য বলে ঐতিহাসিকগণ মনে করেন।
কেন তিনি একসঙ্গে রামপালের শাসনকালে ছিলেন। তবে কি যেহেতু রামপালের আমলের মন্ত্রী ছিলেন, বেসিক্যালি তার কিন্তু একটা প্রথম একটা টেন্ডেন্সি ছিল তার মালিক বা তার প্রভুকে, তার রাজাকে সন্তুষ্ট করা। ফলে সেক্ষেত্রে কিন্তু কিছু অতিশয়োক্তি থাকতেও পারে। তো আমাদের অতিশয়োক্তি বাদ দিয়ে কিন্তু রামচরিত গ্রন্থটি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে ওই গ্রন্থে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে বিস্তৃত আলোচনা আমরা পাবো। অতিশয়োক্তিটা যেটা বেশি এক্সাজারেশন যেগুলো, সেটা কিন্তু আমাদের বাদ দিয়ে দেখতে হবে। তিনি কৈবর্ত বিদ্রোহকে এগুলো লিখে দিয়েছে, তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, কি বলেছিলেন? অনেক ধর্ম বিপ্লবম। এই রামচরিত গ্রন্থটি কিন্তু আমার আগে বলা হয়নি, সংস্কৃত ভাষায় লেখা ছিল, ঠিক আছে? অনেক ধর্ম বিপ্লবম বা অন্যায় ধর্ম বিপ্লব বা বিদ্রোহ, ঠিক আছে? এই বিদ্রোহটা অন্যায় বলে তিনি দাবি করেছিলেন। হ্যাঁ, রামচরিতে সন্ধ্যাকর আরো দাবি করেছিলেন যে দিব্য ছিলেন বেসিক্যালি উপাধিব্রতী। উপাধিব্রতী উপাধিব্রতী কি না, নিজেকে নিয়ে বা নিজের উপাধি বা নিজের জনপ্রিয়তা নিয়ে বেশি কনসিয়াস। হ্যাঁ, উপাধি কখন পায়? যখন কোনো বিশেষ কাজের জন্য আমরা তাকে সম্মান জানাই, তো সেইটার জন্য মানে হি ওয়াজ মোর কিন, রাইট? সেইটা নিয়ে তিনি অনেক বেশি তার কি বলবো, তার অনেক বেশি মোহ ছিল উপাধি নেওয়ার জন্য। এবং সন্ধ্যাকর তার গ্রন্থে দিব্যকে কিন্তু বলেছিলেন, এগুলো লিখে ফেলেছ, আমি মুছে নিচ্ছি তাহলে। সন্ধ্যাকর আমি কি বললাম? সন্ধ্যাকর রামচরিতে যেমন একদিকে বলেছিলেন যে অনিক ধর্ম বিপ্লবম, এবং আরেকটি ভাষা তিনি বলেছিলেন কুৎসিত কৈবর্তন নৃপ, অর্থাৎ তার দেহ সৌষ্ঠব নিয়েও তিনি কিন্তু কঠোর ভাষায় সমালোচনা করেছেন, আক্রমণ করেছেন। যেটা একটা ঐতিহাসিক গ্রন্থে কৈবর্ত বিদ্রোহ নিয়ে বলার সময় কিন্তু এইটা কিন্তু একদমই মানে দেহ সৌষ্ঠব বাদ দিয়ে আলোচনা করা উচিত ছিল। ফলে এইগুলো কিন্তু অতিশয়োক্তি, যেটা আমি বললাম না যে এক্সাজারেশন আছে, সেগুলো বাদ দিয়ে আমাদের ধরতে হবে। সন্ধ্যাকর ঐতিহাসিকরা বলছেন সন্ধ্যাকর রামচরিতে কিন্তু বেশ কিছু মিথ্যা অভিযোগ করেছিলেন কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। যাই হোক,
দিব্য বা দিব্যক একদল সামন্ত রাজাদের সাহায্যে বারেন্দ্রী বা উত্তরবঙ্গ দখল করেছিলেন, এবং উত্তরবঙ্গ দখল করার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো পালদের যে একচ্ছত্র আধিপত্য ছিল সেটাও খর্ব হয়েছিল। আচ্ছা, সন্ধ্যাকরের এই বক্তব্য কিন্তু পক্ষপাত শূন্য বলে মনে করা হচ্ছে না। কোন বক্তব্য? যে তিনি সামন্ত রাজাদের নিয়ে একটা জোট গঠন করে বারেন্দ্রী দখল করেছিলেন, এই বক্তব্য। 20 শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, মানে তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1945, 1945-এর আগে। এই সময় দিব্যর যাদেরকে রিপ্রেজেন্ট করে সেই মাহিষ্য সমাজ, তারা কিন্তু দিব্যর নেতৃত্বে কৈবর্ত আন্দোলনকে যথেষ্ট গৌরবোজ্জ্বল বলে মনে করেছে, যেটা খুবই একটা গৌরবোজ্জ্বল ঘটনা, এবং তাকে কিন্তু এই আন্দোলনের মূল কাণ্ডারি বা নেতা হিসাবে তারা চিহ্নিত করেছেন। কারা? মাহিষ্য সমাজ। এবং তাকে কিন্তু মাহিষ্য সমাজ আরো দাবি করেছিলেন যে দিব্য ছিলেন বেসিক্যালি অত্যাচারী রাজার বিরুদ্ধে জনবিদ্রোহের নায়ক, অত্যাচারী রাজার বিরুদ্ধে জনবিদ্রোহের নায়ক, অত্যাচারী রাজার বিরুদ্ধে জনবিদ্রোহের নায়ক। এবং মাহিষ্য সমাজ দিব্যর স্মরণ সভায় বছরে বছরে, মানে বাৎসরিক একটি সভা আয়োজন করত, এবং সেই সভায় কিন্তু প্রতিবেদন পাঠ করেছিলেন স্যার যদুনাথ সরকারের মতো এমিনেন্ট হিস্টোরিয়ান, বিশ্ববরেণ্য ঐতিহাসিক প্রফেসর যদুনাথ সরকার। তোমরা যদুনাথ সরকারের নাম বিভিন্ন সময়ে আমার মুখে শুনেছ। যদুনাথ সরকার তিনি কিন্তু প্রতি বছর এসে এসে প্রতিবেদন পড়াতেন, পাঠ করতেন। তবে যদুনাথ সরকার লিখেছে তো, তবে মাহিষ্য সমাজ কেন দিব্যকে এক গণবিদ্রোহের নায়ক বলে দাবি করছেন, সেই তার সপক্ষে কিন্তু তারা কোনো মত প্রকাশ করতে পারেনি। তো এক্ষেত্রে ফলে ঐতিহাসিকরা বিভিন্ন সময় তাদের নিজ নিজ মত পোষণ করেছেন। তো আমরা প্রথমেই প্রফেসর হিস্টোরিয়ানের নামের নিচে কিন্তু আন্ডারলাইন করবে, আর.সি. মজুমদারের কথা বলবো। আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার কিন্তু বলেছিলেন কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছিলেন, তার যুক্তিটা যথেষ্ট যুক্তিসঙ্গত। তিনি বলেছিলেন বেসিক্যালি কৈবর্ত বিদ্রোহ ছিল দুর্বল রাজার বিরুদ্ধে উচ্চাশা সম্পন্ন, পয়েন্ট টু বি নোটেড, অ্যাম্বিশাস, উচ্চাশা সম্পন্ন এক কৈবর্তর বিদ্রোহ। বোঝাতে পারলাম? এই কৈবর্ত বিদ্রোহতে সহযোগিতা করেছিলেন একদল সামন্ত রাজা। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ওকে। সেদিক থেকে বিচার করলে অবশ্যই আমরা, মানে অবশ্যই তিনি বলেছেন যে আমরা বলতে পারি যে কৈবর্ত আন্দোলন ছিল অত্যাচারী এবং অত্যাচারীদের লড়াই। ঠিক আছে, অন্য আরেক ঐতিহাসিক, তার মত আমরা নেব। তিনি হলেন বর্ষিয়ান ঐতিহাসিক। এগুলো লিখেছো, আমি মুছে দিলাম কিন্তু।
প্রফেসর নিহার রঞ্জন রায়। আগের দিন আমি তার বইটাও কিন্তু রেফার করেছি, বাঙালির ইতিহাস। হ্যাঁ, নিহার রঞ্জন রায়, প্রফেসর নিহার রঞ্জন রায় কিন্তু বলেছিলেন দিব্য বা দিব্যকে গণ আন্দোলনের নেতা হিসেবে দাঁড় করানোর কোনো প্রমাণ কিন্তু আমাদের নেই। তিনি যে একজন গণ আন্দোলনের লিডার, এইটা কিন্তু কোনো সাক্ষ্যতে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি না। কোনো এভিডেন্স নেই। এভিডেন্স ছাড়া তো আমরা এরকম ভাবে বলতে পারি না যে তিনি নেতা ছিলেন গণ আন্দোলনের। তবে এইটুকু বলা যায় যে কৈবর্ত আন্দোলনের পর কিন্তু পাল সাম্রাজ্যের পতন আরো বেশি তাড়াতাড়ি হয়, অনেক ত্বরান্বিত হয়েছে। এই বিষয়ে কিন্তু ঐতিহাসিকরা মোটামুটি ভাবে সহমত, এই বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই। এরপরে আমরা কোয়েশ্চেনের আরেকটা পার্টে আমরা যাচ্ছি, রামপালের শাসনকাল। রামপালের শাসনকালে আমরা প্রথমেই যে বলবো, আমরা আগের দিন গার্গী আমি বলেছিলাম যে তারা দুই ভাই ছিল, সুরপাল এবং রামপাল। রাইট। তো সুরপালের মৃত্যুর পর রামপাল সিংহাসনে বসেছেন কোন সময়? 1077 খ্রিস্টাব্দ। 1077 খ্রিস্টাব্দে রামপাল সিংহাসনে বসেছেন। রামপালের সময় কিন্তু তিনি সিংহাসনে বসার পর পালদের যে লুপ্ত গৌরব পুনরুদ্ধারের জন্য তিনি সচেষ্ট ছিলেন। এই লুপ্ত গৌরব পুনরুদ্ধারের জন্য তিনি প্রথমে তাদের বারেন্দ্রী বা উত্তরবঙ্গে তিনি কিন্তু অ্যাটাক করেছিলেন, যদিও সেই আক্রমণে তিনি প্রথম দিকে কিন্তু সাফল্য লাভ করেননি, এবং সাফল্য লাভ না করার ফলে তিনি কিন্তু অন্য অঙ্গ রাজ্যের রাজাদেরকে তিনি সঙ্গে নেন। কেমন? তার সঙ্গে তিনি রিকোয়েস্ট করেন তার সাথে আসার জন্য, এবং এই প্রতিবেশী রাজ্যের রাজারা এবং তার মাতুল তাকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল। রামপালকে সৈন্য দিয়ে সাহায্য করেছিল কাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য? রামপালকে সাহায্য করেছিল কৈবর্তদের বিদ্রোহের এগেনস্টে দাঁড়ানোর জন্য। রামচরিত গ্রন্থ, যার কথা যেই বইটার নাম আমি বারে বারে রেফার করছি, সন্ধ্যাকর নন্দীর লেখা, রামচরিত গ্রন্থে কিন্তু বলা হয়েছে যে রামপালের সঙ্গে প্রায় 14 জন সামন্ত রাজা তাকে সাপোর্ট করেছিল এবং তাদের সৈন্য দিয়ে সাহায্য করেছিল। এবং তারপরে এই 14 জন রাজাদের সৈন্য প্লাস তার মাতুলের সৈন্য একসাথে নেওয়ার পরে তিনি কিন্তু সাময়িকভাবে দিব্যকের এগেনস্টে বিরুদ্ধে কিছুটা হলেও সফলতা অর্জন করেন। এবার দিব্যর পুত্র কি লিখলাম? ভীম। দিব্যর পুত্র ভীম রামপালের বিরুদ্ধে পরাজিত হন। রামপাল তাকে পরাজিত করেন এবং বন্দী করেন, এবং ভীমের সৈন্যবাহিনী আতঙ্কিত হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে, পলায়ন করে। কিন্তু ভীমের এক শুভানুধ্যায়ী ছিল, তার বন্ধুস্থানীয়, তিনি হলেন দেখতে পাচ্ছ আশা করি, তিনি হলেন হরি। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। হরি কিন্তু তিনি
তিনি কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেননি। তিনি সমস্ত সৈন্যদেরকে ঐক্যবদ্ধ করে একজোট করে তিনি রামপালের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। রামপালের সঙ্গে হরির এই যুদ্ধ কিন্তু বেশ কিছুদিন চলেছিল। কতদিন চলেছিল ঠিক জানা যায় না, তবে এটুকু জানা যায় যে রামপালের পুত্র কুমার পাল, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কুমার পাল সাময়িকভাবে হলেও হরির সঙ্গে একটা সমঝোতায় আসেন। কুমার পাল হরির সঙ্গে সাময়িকভাবে হলেও একটি সন্ধিতে আসেন এবং এই সন্ধির পরই কৈবর্ত বিদ্রোহের অবসান ঘটেছিল। যদিও রামপাল কিন্তু হরিকে সবার সামনে তার পরিবারের সম্মুখে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আচ্ছা, এইভাবেই রামপাল বারেন্দ্রী দখল করেছিলেন, বারেন্দ্রী বা উত্তরবঙ্গ। এবার উত্তরবঙ্গ দখল করার পর তার প্রথম যেটা মনে হয়েছিল জনপ্রিয়তা, প্রজাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করা, যেটা দিব্য বা দিব্যকের ছিল। দিব্য বা দিব্যক সাংঘাতিকভাবে কিন্তু প্রজাদের মধ্যে জনপ্রিয় ছিল। তো তিনি রামপাল প্রজাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করার জন্য ফার্স্ট যে কাজটা করেছিলেন, তিনি রাজস্বটাকে হ্রাস করেছিলেন, রেভিনিউটা কমিয়ে দিয়েছিলেন। রেভিনিউ কমানোর পর আংশিকভাবে হলেও তার জনপ্রিয়তাটা বেড়েছিল। আচ্ছা, কৈবর্ত রাজাদের পরাজিত করার পর রামপাল কিন্তু পাল সাম্রাজ্যের লুপ্ত গৌরব পুনরুদ্ধারের জন্য কিছুটা হলেও চেষ্টা করেছিলেন। এই চেষ্টাটা যথেষ্ট সদর্থক হয়েছিল। তিনি কি করেন, তিনি বারেন্দ্রী দখল করার পর যখন সেখানে আর যুদ্ধ হচ্ছে না, আংশিকভাবে হলেও শান্তি বিরাজমান, তখন তিনি চলে যাচ্ছেন পূর্ববঙ্গে তখন শাসন করত। পূর্ববঙ্গে তখন কে শাসন করত? পূর্ববঙ্গে তখন শাসন করত কে শাসন করত? হরিবর্মন শাসন করত। হরিবর্মনকে তিনি পরাস্ত করেছিলেন। এরপর কিন্তু রামপাল চলে যান কামরূপে। তিনি কামরূপ জয় করেছিলেন এবং তিনি এরপরে গাড়োয়াল, দেখতে পাচ্ছ? ক্যামেরাটা ঠিক করুন, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? না ম্যাম, উপরে উঠবেন। এখন আরো দেখা যাচ্ছে না। মাই গড। হ্যাঁ ম্যাম, এবার ঠিক আছে। তিনি গাড়োয়াল জয় করেছিলেন, তিনি কামরূপ জয় করেছিলেন এবং গাড়োয়াল পর্যন্ত তার সৈন্যবাহিনী নিয়ে এসেছিলেন, কিন্তু সেখানে তিনি সফল হননি এবং তিনি রিটার্ন টু হিজ ফার্স্ট প্লেস, হ্যাঁ, এবং তার পূর্বের জায়গায় তিনি ফিরে যান। ঠিক আছে, গাড়োয়ালে খুব একটা তিনি সফলতা পাননি এবং সেখান থেকে তিনি আবার ফিরে যান। রামপাল সম্পর্কে খুব বিশেষ তথ্য কিন্তু ঐতিহাসিকরা বিশেষ দিতে পারেননি, তবে ঐতিহাসিকরা এইটুকু বলেছেন
যে রামপাল এগারোশো কুড়ি খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। পাচ্ছ? হ্যাঁ ম্যাম। 1120 খ্রিস্টাব্দে মুঙ্গেরে গঙ্গায় প্রাণ বিসর্জন করেন। ঠিক আছে, 1120 খ্রিস্টাব্দে মুঙ্গেরে গঙ্গায় প্রাণ বিসর্জন করেন। যাওয়ার আগে তিনি তার রাজত্ব তার পুত্র কুমার পালের হাতে সঁপে দিয়ে যান। ঐতিহাসিকগণ মনে করেন যে এই যে গঙ্গায় প্রাণ বিসর্জন, এটি নিশ্চয়ই কোনো একটা রিচুয়ালস অনুযায়ী তিনি এই কাজটি করেছেন। নাহলে তিনি হঠাৎ করে গঙ্গায় প্রাণ বিসর্জন করবে কেন? ন্যাচারাল ডেথ তার হয়নি। তো এটা তাই জন্য ঐতিহাসিকরা মনে করছেন যে এটি কোনো ধর্মীয় অনুশাসনকে মেনে তিনি এইভাবে প্রাণ বিসর্জন করেছিলেন। ঠিক আছে, এরপরে আমরা একদম আলোচনার শেষ পর্বে চলে এসেছি। এইভাবে রামপাল শাসনকালে বসে কিছুটা হলেও পাল সাম্রাজ্যের লুপ্ত গৌরব পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছিলেন এবং ঐতিহাসিকগণ বলেন রামপালের সময়কাল ছিল পাল সাম্রাজ্যের শেষ আলোক শিখা। শেষ আলোক শিখা বলে মনে করেন। শেষ আলোক শিখা। রামপাল সমগ্র বাংলা, বিহার এবং আসামের কিয়দংশ দখল করেন। তাহলে কোন কোন জায়গা কি বললাম? বাংলা, বিহার, সমগ্র বাংলা, বিহার এবং আসামের কিয়দংশ। হ্যাঁ, আসামের পুরোটা না, কিন্তু আসামের কিয়দংশ। কেননা আমি বললাম যে কামরূপ জয় করতে পারেননি, কামরূপ থেকে তিনি রিটার্ন করেছিলেন, এই জয় করেছিলেন। এবং তার মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন আরো বেশি ত্বরান্বিত হয় এবং আমরা উনি মারা যান কবে? আমি কত সালে বলেছিলাম? 1120 খ্রিস্টাব্দে, তাই তো? তাহলে দ্বাদশ শতকের মাঝামাঝি সময় পাল সাম্রাজ্যের অবসান ঘটে। পাল সাম্রাজ্যের অবসান ঘটেছিল কত সালে? দ্বাদশ শতকের প্রায় মাঝামাঝি সময় অবসান